দশম শ্রেণীর এই ভিডিওতে ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8 নিয়ে আলোচনা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের এটা ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক, পূর্ণ মান 50। একে দাগে দেখো বলেছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়া সৃষ্ট একটি ভূমিরূপ হলো। এখানে সঠিক উত্তর তোমরা দেখতে পাচ্ছ অপশান গ, গিরিখাত। পরের কোশ্চেন কি বলেছে, হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ যে ফাঁকা সেটার নাম হচ্ছে বাগসুন্ড। এবং নেক্সট কোশ্চেন দেখো, ঠিক জোর এখানে নির্বাচন করতে বলেছে, তো অপশান খ হবে সঠিক উত্তর। পুদুচেরি এখান থেকে হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। পরের কোশ্চেন আবারও বলেছে ঠিক জোরটি নির্বাচন করো। এখানে সঠিক যে জোর সেটি হবে অপশান ঘ, অর্থাৎ বালিয়াড়ি বায়ুর সঞ্চয় কাজ। পরের কোশ্চেন বলেছে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের উদ্ভিদদের অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য, সেটা অপশান গ, অর্থাৎ উদ্ভিদের ডালপালা একসাথে যুক্ত হয়ে চাঁদোয়া সৃষ্টি করে। এখানটা হবে চাঁদোয়া, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, অতি বিরল জনঘনত্ব যুক্ত একটি রাজ্যের নাম হচ্ছে অপশান ঘ, সিকিম। পরের কোশ্চেন, আরোহণ প্রক্রিয়া সৃষ্ট একটি ভূমিরূপ হলো বালিয়াড়ি। পরেরটা দেখো আবারও বলেছে ঠিক জোরটি নির্বাচন করো। এখানে সঠিক জোর যেটি হবে সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিত বৃক্ষ মেহগনি। পরের কোশ্চেন, ভারতের রুর বলা হয়ে থাকে অপশান খ, দুর্গাপুরকে। এরপর দেখো তোমাদের দুইয়ের দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, বায়ুর ড্যাশ প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। এটার উত্তর হবে ভাসমান, তাহলে শূন্যস্থানে তোমরা ভাসমান বসাবে। পরেরটা দেখো, ড্যাশ উপত্যকা পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত। এখানে উত্তরটা হবে কাশ্মীর, তাহলে শূন্যস্থানে কাশ্মীর বসিয়ে দেবে। পরের প্রশ্ন, ড্যাশ মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়। এটা শুষ্ক হবে, শুষ্ক প্রকৃতির হয়। উত্তর পূর্ব, তাহলে শূন্যস্থানে উত্তর পূর্ব লিখে দেবে। পরে দেখো তিনের দাগে বলেছে বাক্যটি সত্য হলে ঠিক আর অসত্য হলে ভুল লিখতে হবে। প্রথমটা দেখো, নদী খাদে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলি হলো মন্থকূপ। এটা হচ্ছে সত্য, তাই ঠিক। পরের কোশ্চেন, ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়। এটা অসত্য, তাহলে ভুল লিখবে। পরেরটা দেখো বলেছে শুষ্ক ও উষ্ণ, এটা উষ্ণ হবে। আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ, এটা অসত্য, তাহলে তোমরা ভুল লিখবে। পরে দেখো তোমাদের চারের দাগে এখানে বলেছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে আছে বিশুদ্ধ কাঁচামাল, তো এখান থেকে কি হবে দেখো, বিশুদ্ধ কাঁচামাল থেকে যেটা হবে খ স্তম্ভের অপশান 2, অর্থাৎ তুলো। পরেরটা মালাবার উপকূল, এখান থেকে হবে খ স্তম্ভের অপশান 3, অর্থাৎ কোয়াল। তারপর হিমবাহ থেকে হয়ে যাবে ক্রেভাস। এর পরের দাগ দেখো, পাঁচের দাগে বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে থাকবে। পলল বেজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্ট হয়? উত্তর, পার্বত্য অঞ্চল ছেড়ে নদী সমভূমিতে এসে পড়লে ভূমির ঢাল হঠাৎ কমে যায় বলে নদীর স্রোত এবং বহন ক্ষমতা দুটি হ্রাস পায়। এর ফলে সমভূমিতে অবতরণের সময় অর্থাৎ পর্বতের পাদদেশ অঞ্চলে নদী উপত্যকা পলিবাড়ি কাঁকড় প্রভৃতি জমে ত্রিকোণ পলল ভূমির সৃষ্টি হয়। আর প্রধানত পলিগঠিত এবং বেজনী অর্থাৎ হাত পাখার মতো দেখতে হয় বলে একে পলল বেজনী বলা হয়ে থাকে। উদাহরণস্বরূপ হিমালয়ের পাদদেশে গঙ্গার বিভিন্ন উপনদীর গতিপথে এই ধরনের ভূমিরূপ প্রায় দেখা যায়। পরের কোশ্চেন বলেছে ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি, তার ভৌগোলিক কারণগুলো ব্যাখ্যা করো। দেখো উত্তরটা, ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ না গড়ে ওঠার ভৌগোলিক কারণ 1 নম্বর, স্বল্প দৈর্ঘ্য। ভারতের পশ্চিম বাহিনী নদীগুলি স্বল্প দৈর্ঘ্যের এবং উপনদী কম হয়, পলির যোগান কম হয়। পরের পয়েন্ট, স্রোতের তীব্রতা, নদীগুলি মোহনার কাছে চ্যুতিযুক্ত খাড়া উপকূলের জন্য অত্যন্ত খরস্রোত হয়, ক্ষয়জাত পদার্থগুলো দূর সমুদ্রে নিক্ষিপ্ত হয়। পরের পয়েন্টটা দেখো, খারাস মহিষপান। এখানে বলা হচ্ছে যে মোহনায় কামবে যে উপসাগরের মহিষপান খাড়া হওয়ার ক্ষয়জাত পদার্থ সমুদ্রতলে তলিয়ে যায়, ফলে বদ্বীপ গড়ে উঠতে পারে না। পরের পয়েন্ট, কঠিন শিলাস্তর, নদীগুলি কঠিন আগ্নেয় ও রূপান্তরিত শিলায় গঠিত সংকীর্ণ গস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় ক্ষয় কাজ তেমন করতে পারে না, আর তাই নদীগুলিতে পলি ও বালির পরিমাণ কম হয়। এবার পরের কোশ্চেন দেখো, বলা হয়েছে যে অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয়, এর ভৌগোলিক কারণগুলো আলোচনা করো।
ভূপৃষ্ঠের যে সীমারেখার নিচে বরফ গলে যায় বা যে সীমারেখার উপর বরফ গলে না তাকে হিমরেখা বলে। অক্ষাংশভেদে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য ঘটে, যেমন নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দিলেও অক্ষাংশ বৃদ্ধির সাথে সাথে তা ক্রমশ তির্যকভাবে কিরণ দিতে থাকে। এই কারণে বায়ুর উষ্ণতা ও তারতম্য লক্ষ্য করা যায়। উচ্চ অক্ষাংশ বিশিষ্ট অঞ্চলে হিমবাহ সমুদ্র সমতলে অবস্থান করে, কিন্তু অক্ষাংশের মান যত কমে হিমরেখার উচ্চতা তত বৃদ্ধি পায়। পরের কোশ্চেন বলেছে ভারতের জলবিভাজিকা উন্নয়নের দুটি উদ্দেশ্য। যে সামগ্রিক কারিগরি পরিকল্পনার মাধ্যমে সমগ্র নদী অববাহিকা অঞ্চলে ভূমিক্ষয়, ধস, বন্যা ও খরা প্রতিরোধ করে, জমি, মাটি, জল ও বনভূমির সুষ্ঠু ব্যবহার মাধ্যমে এই অঞ্চলে বাস্তুতন্ত্র, পরিবেশের উৎপাদন ও সম্পাদনের স্থায়ী উন্নয়ন করা যায়, তাকে জলবিভাজিকা উন্নয়ন বা ব্যবস্থাপনা বলা হয়। পরের এখানে দেখো উদ্দেশ্য, 1 নম্বর হচ্ছে জলবিভাজিকা উন্নয়নের প্রধান উদ্দেশ্য হলো প্রাকৃতিক উৎসগুলি থেকে পাওয়া জল ও সমাজে জলের চাহিদার মধ্যে ভারসাম্য রাখার একটা ব্যবস্থা করা। 2, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা ও এলাকার সামগ্রিক পরিবেশ উন্নয়ন ঘটানো। এরপরে দেখো 6 দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন আছে, প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য 3 নম্বর থাকবে। প্রথমটা, ধাপ চাষ, ফালি চাষ, সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব হয়। তো প্রথমেই দেখো ধাপ চাষ। মাটি সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো ধাপ চাষ। পাহাড়ি বা ঢালু জমিতে ঢাল অনুযায়ী সিঁড়ি বা ধাপ গঠন করলে ঢালের কৌণিক মান হ্রাস পায়। ধাপ তৈরি করলে সেখানে জলের প্রবাহ নিয়ন্ত্রণ করা যায় এবং ধাপ চাষে পাহাড়ি অঞ্চলে ভূমিক্ষয় নিয়ন্ত্রিত হয় বা নিয়ন্ত্রণ করতে পারে। এবং 2 নম্বর, ফালি চাষ। পাহাড়ি অঞ্চলে ছোট ছোট অংশে পাহাড়ের ঢালু জমিতে আড়াআড়িভাবে ফিতাকৃতি জমি তৈরি করে ক্ষয় প্রতিরোধ শস্য চাষ করার পদ্ধতিকে ফালি চাষ বলে। সিম, ডাল, সয়াবিন, ভুট্টা প্রভৃতি শস্য চাষ করা হয়। এতে ভূমিক্ষয় রোধ হয় ও মাটির জল ধারণ ক্ষমতা বাড়ে। পরের পয়েন্ট, সমোন্নতি রেখা বরাবর চাষ। পার্বত্য অঞ্চলে উঁচু নিচু এলাকায় সমান উচ্চতাযুক্ত বিন্দুগুলিকে যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে সমোন্নতি রেখা বলে। ওই রেখা বরাবর শস্যক্ষেত্র তৈরি করে কৃষিকাজ করা হয়, এতে জলপ্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, ফলে মাটি ক্ষয় কমে। এবার পরের প্রশ্ন বলেছে নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য কি আছে। সৃষ্টির প্রক্রিয়া, উপত্যকার আকৃতি আর অবস্থান, এই 3টে বিষয়ের উপর পার্থক্যটা লিখতে হবে। তাহলে দেখো এখানে প্রথমেই ভিত্তি বা বিষয় রাখতে পারো এবং তোমাদের এখানে 3টে আছে, যেটা কি আছে। তো এখানে পার্থক্যটা দেখতেই পাচ্ছ। দেখো সৃষ্টির প্রক্রিয়া অর্থাৎ এখানে উৎপত্তি, তোমরা উৎপত্তিটা প্রথমেই রাখবে। দেখো নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকা। নদী উপত্যকায় উৎপত্তি কি বলেছে, পার্বত্য অঞ্চলের অবঘর্ষ, জলপ্রবাহ প্রভৃতি ক্ষয় কার্যের ফলে প্রক্রিয়ার মাধ্যমে নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় অধিক হারে করে এবং তাই উপত্যকা প্রথমে আই ও পরে ভি আকৃতি বিশিষ্ট হয়। একই রকমভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে হিমবাহের যে উৎপত্তি সেটা হচ্ছে অতি উচ্চ পার্বত্য অঞ্চলে উৎপাটন ও অবঘর্ষ প্রক্রিয়ার মাধ্যমে হিমবাহ পার্শ্ব ও নিম্নক্ষয় সমান হারে করে, ফলে উপত্যকা ইউ আকৃতি বিশিষ্ট হয়। তাহলে এটা তোমাদের প্রথম পয়েন্ট, যেটা সৃষ্টির প্রক্রিয়া বা উৎপত্তি, এই পয়েন্টটা কমপ্লিট হলো। এবার 2 নম্বর পয়েন্ট কি বলেছিল, যে উপত্যকার আকৃতি। তাহলে 2 নম্বরে দেখো আকৃতি যেটা, সেটা এই পয়েন্টটা, তাহলে এটা 2 নম্বরই থাকবে। জাস্ট তোমরা এই 3 নম্বরটাকে তোমরা 1 নম্বর করে নেবে। দেখো আকৃতিটা হচ্ছে নদী উপত্যকা প্রধান আই বা ভি আকৃতি বিশিষ্ট হয় এবং সমভূমির ইহা বিস্তৃত ও চওড়া ইউ আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। আর হিমবাহের ক্ষেত্রে দেখো হিমবাহ উপত্যকা সর্বদা ইউ আকৃতি বিশিষ্ট হয়। এবং পরের পয়েন্ট 3 নম্বরে কি বলেছে, অবস্থান। ঠিক আছে, তো অবস্থানটা দেখো সেটা প্রথমেই আছে, এটা তোমরা 3 নম্বর করে নেবে এবং বিষয়টা তোমরা ঠিক রাখবে। অবস্থান, উচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে নদী বা জলাধার কার্য করে সেখানে নদী উপত্যকা গঠিত হয়। আর হিমবাহের ক্ষেত্রে উচ্চ পর্বতের চির তুষারাবৃত অঞ্চলে যেখানে হিমবাহ ভূমিরূপে পরিবর্তন ঘটায় এবং সেখানে হিমবাহ উপত্যকা গঠিত হয়।
পরের প্রশ্নটা দেখো, এখানে বলেছে যে হিমালয় পর্বতমালা কিভাবে ভারতীয় জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। উত্তর, হিমালয় পর্বতমালা ভারতের উত্তরে বিরাট প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে এবং এখানে জলবায়ুকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে। 1 নম্বর, অধিক উচ্চতার কারণে উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও হিমালয় জলবায়ু হয়েছে শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। 2 নম্বর, হিমালয় পর্বতের কারণে শীতকালে সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাস ভারতে প্রবেশ করতে পারে না, ফলে তীব্র শীতের হাত থেকে ভারত রক্ষা পায়। 3 নম্বর, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয় পর্বতে বাধা পেয়ে ভারতে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এবার দেখো তোমাদের সাতের দাগে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাবরেখার সচিত্র বর্ণনা দাও। তো এখানে দেখো তোমরা এখানে সচিত্র বর্ণনাটা দেখতে পাচ্ছ, চিত্রটা তোমরা প্রত্যেকে স্ক্রিনশট করে নিতে পারো এবং পাশে তোমাদের উত্তরটা দেওয়া আছে। দেখো, পার্বত্য অংশে হিমবাহ ক্ষয়কার্যের ফলে যে সকল পদার্থ সৃষ্টি হয় তা উচ্চ পার্বত্য অঞ্চলে এবং হচ্ছে পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি করে। এবং এদের মধ্যে দেখো 1 নম্বর পয়েন্ট, যেটা পার্বত্য অঞ্চলে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট গঠিত ভূমিরূপ, সেটা হচ্ছে গ্রাবরেখা। এবার তোমাদের এই মূল যেটা গ্রাবরেখার বিভিন্ন পার্ট ক, খ, গ, ঘ, ঙ এইগুলো তোমাদেরকে লিখতে হবে এবং পাশাপাশি এই চিত্রটা দিতে হবে। তো দেখো, এখানে হিমবাহের ক্ষয়জাত দ্রব্যগুলি হিমবাহের সাথে বাহিত হয়ে উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হয়, আর এরূপ সঞ্চয়কে গ্রাবরেখা বলে। অবস্থানের পরিপ্রেক্ষিতে গ্রাবরেখা বিভিন্ন নামে পরিচিত হয়। ক, হিমবাহের প্রবাহের দুপাশে যে গ্রাবরেখা অবস্থান করে তাকে পার্শ্ব গ্রাবরেখা বলে। খ, দুটি হিমবাহের পাশাপাশি মিলনের ফলে মিলাঞ্চলের মধ্যে যে গ্রাবরেখা সেটা মধ্য গ্রাবরেখা বলে। গ, হিমবাহের যেখানে এসে শেষ হয় অর্থাৎ গলে যায় তাকে প্রান্ত গ্রাবরেখা বলে। ঘ, হিমবাহের নিম্নাংশ বা তলদেশে গ্রাবরেখার অবস্থান করলে তাকে ভূমি গ্রাবরেখা বলে। এছাড়াও আছে যেটা, দেখো, হিমবাহের অগ্রভাগে ইতস্তত বিক্ষিপ্ত গ্রাবরেখাকে অবিন্যস্ত গ্রাবরেখা বলে। চ, বলয়াকারে সঞ্চিত গ্রাবরেখাকে বলয়ধর্মী গ্রাবরেখা বলে। ছ, গ্রাবরেখা একে অপরের উপর সঞ্চিত হলে তাকে রোজেন গ্রাবরেখা বলে। বর্গীয় জ, সমুদ্র তলদেশে গ্রাবরেখা সঞ্চিত হলে তাকে স্তরায়িত গ্রাবরেখা বলা হয়ে থাকে। তাহলে গ্রাবরেখার কতগুলো ভাগ তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ভাগ লিখবে এবং চিত্রটা দেবে। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন কোন অঞ্চলে অধিকাংশ কফি উৎপাদন করা হয়ে থাকে এবং বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ লেখো। অর্থাৎ এই যে এই কফিটারই চাচ্ছে অনুকূল প্রাকৃতিক পরিবেশ। তো দেখো, এখানে ভারতের কর্ণাটক, কেরল এবং তামিলনাড়ু ইত্যাদিতে কফি চাষ অধিক পরিমাণে হয়ে থাকে। কফি চাষের উপযোগী বা প্রাকৃতিক পরিবেশ পানীয় ফসল হিসাবে ভারতে চা এর পরেই কফির স্থান। কফি উৎপাদনের জন্য নিম্নলিখিত ভৌগোলিক অবস্থানের প্রয়োজন। 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তো এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে পয়েন্ট দেখো, জলবায়ু ক্রান্তীয় অঞ্চলে উষ্ণ আর্দ্র পরিবেশ, বিশেষত নিরক্ষীয় আবহাওয়া কফি ভালো চাষ হয়ে থাকে। উষ্ণতা, কফি চাষের জন্য বেশি উষ্ণতার প্রয়োজন, সাধারণত 20 থেকে 25 ডিগ্রি উষ্ণতা কফি চাষের জন্য যথেষ্ট। খ, বৃষ্টিপাত 150 থেকে 250 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে কফি চাষে ভালো হয়। পরেরটা দেখো, ছায়া। কফি গাছ যখন ছোট থাকে তখন প্রখর সূর্যরশ্মি থেকে চারা গাছকে বাঁচানোর জন্য বাগিচার মধ্যে ছায়া প্রদানকারী গাছ হিসাবে কোলা, ভুট্টা প্রভৃতি বড় পাতার গাছ রোপণ করা হয়ে থাকে। 2 নম্বর পয়েন্ট, যেটা মৃত্তিকা, লাভাসৃষ্ট উর্বর মাটি এবং লাল দোআঁশ মাটি কফি চাষের জন্য খুবই উপযোগী। পরের পয়েন্ট, ভূমির প্রকৃতি। ঢালু উচ্চভূমি, বিশেষত পর্বতের পাদদেশে কফি গাছ ভালো হয়। দক্ষিণ ভারতের দক্ষিণ কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ সেটা হবে, এবং উত্তরে কেরলের পার্বত্য অঞ্চলে ও তামিলনাড়ুর উত্তরাংশে প্রচুর কফি উৎপাদন হয়ে থাকে। পরের প্রশ্ন, ভারতীয় জনজীবনে যে নগরায়নের নেতিবাচক প্রভাব আছে সেগুলি উল্লেখ করো। উত্তরটা দেখো, বর্তমান ভারতে দ্রুতগতিতে নগরায়ন ঘটেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অপরিকল্পিত নগরায়নের কারণে জনজীবনে তার নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে। 1 নম্বর পয়েন্ট, পরিকাঠামো ও পরিকল্পনার অভাব। বাড়িঘরের বিন্যাস, পরিবহন, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ, জল নিকাশি ব্যবস্থা ইত্যাদি নিয়ে গড়ে ওঠে শহরের পরিকাঠামো, কিন্তু বহু ক্ষেত্রে সঠিক পরিকল্পনা ছাড়াই নগরায়ন হচ্ছে, ফলে যানজট, দূষণ ও নানা সমস্যা দেখা দিচ্ছে। পরের পয়েন্ট, পরিবহন ব্যবস্থা।
অপরিকল্পিতভাবে বসতি গড়ে ওঠা বিভিন্ন শহরে পরিবহন ব্যবস্থা সংকুচিত হয়েছে। ভারতের বেশিরভাগ শহরে জনসংখ্যার চাপ বেশি থাকায় পরিবহন ধীর গতি সম্পন্ন হয়ে যাচ্ছে। পরের পয়েন্ট, শহরমুখী প্রবণতা, কাজ, চিকিৎসা, শিক্ষাসহ আরও উন্নতর জীবনযাপনের আশায় দলে দলে মানুষ শহরে আসছে, ফলে গ্রামগুলি শ্রীহীন হয়ে যাচ্ছে। এবং পরেরটা দেখো, পরের পয়েন্ট বলেছে জল নিকাশি ব্যবস্থা। তো এখানে যেটা বলেছে দেখো, ঠিক সঠিক জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে বহু শহর প্রায় বৃষ্টি হলে জলের তলায় চলে যায়। বেশিরভাগ শহরে বিকল্প ব্যবস্থা গড়ে না ওঠায় সমস্যা আরও বাড়ছে। 5, বিদ্যুতের অভাব, বিদ্যুতের ঘাটতির ভারতের বেশিরভাগ শহরে উল্লেখযোগ্য সমস্যা। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8, যেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। অন্যান্য বিষয়গুলো তোমরা অবশ্যই দেখে নিও, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে।